আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো নেই, আমি জানি। কারণ করোনা ভাইরাসের কারণে সবাইকে বাড়িতেই থাকতে হচ্ছে। আমরা সবাই আসলে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে কিন্তু ভালো নেই। করারও কিছু নেই, সবাইকে এটা মেনে নিতে হবে। তো আমি সবাইকে আহ্বান করব, এই করোনার দুর্দিনে সবাই বাড়িতে থাকো, পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা দাও এবং বাড়িতে থেকেই অনলাইন ক্লাসগুলো দেখে পড়ালেখার ধারাবাহিকতা রক্ষা করো। বড়মা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আবুল মনসুর, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, বড়মা কলেজ, বড়মা, চন্দনেশ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয়টি হল লেকচার নম্বর ৬, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, প্রথম পত্র, অধ্যায় ৮, মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, এবং এই অধ্যায়ের পাঠ নম্বর ৩। যেহেতু অধ্যায় ৮-এর আমি পরপর ২টা ক্লাস নিয়ে নিছি, সেই ধারাবাহিকতায় অধ্যায় ৮-এর এই লেকচারটি হলো ৩ নম্বর পার্ট। আমরা নিশ্চয় মনে আছে তোমাদের প্রথম পার্টে নিছিলাম এই অধ্যায়ের থিওরিটিক্যাল বিষয়সমূহ, এবং পার্ট ২ ছিল গড় মুনাফার হার ও পরিশোধকাল বা পিবিপি, এবং আজকের পার্টটি হলো সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল এবং গাণিতিক সমস্যাবলী সম্বলিত কিছু বিষয়। আশা করি খুব ধৈর্য সহকারে ক্লাস ভিডিওটি ভালো করে দেখবা এবং বুঝতে চেষ্টা করবা। আজকের ক্লাসটি শেষে তোমরা যা জানতে পারবা: বিনিয়োগ সিদ্ধান্ত পদ্ধতিসমূহ, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতির প্রয়োগসমূহ, এনপিভি এর সূত্রসমূহ সম্পর্কে জানতে পারবে, এনপিভি এর গাণিতিক সমস্যা সমাধানের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করতে পারবে, কারণ বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন পদ্ধতি ফলো করা হয়। আমরা জানি এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু। তো এটা আমরা যদি গাণিতিকভাবে সমস্যা সমাধান করতে যাই, এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো আমরা অবশ্যই আজকে লেকচারে আলোচনা করব, এবং আরো জানতে পারবা এনপিভি সম্পর্কে, গাণিতিক সমস্যা সমাধানের উপায়, আমি কি কৌশল অ্যাপ্লাই করব, কি দেওয়া থাকলে আমি কোন সূত্র ব্যবহার করব। কারণ আমরা জানি একটি পদ্ধতির মধ্যে বিভিন্ন রকম সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো এই সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং উপায়সমূহ কি কি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারবো। এবার আমরা দেখে নিব নেট বর্তমান মূল্য বা এনপিভি এই জিনিসটা কি। আমরা বর্তমান মূল্য, হয়তো তোমাদের মনে আছে তৃতীয় অধ্যায়ে অর্থের সময় মূল্য অধ্যায়ের মধ্যে আমরা
দুইটা ভ্যালু অবশ্যই করে আসছি, একটা হলো বর্তমান মূল্য আর একটা হলো ভবিষ্যৎ মূল্য। তো বলতে গেলে ওটার ধারাবাহিকতায় আমরা নিট বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। প্রথম আমরা দেখে নিই এই জিনিসটা কি। কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহগুলোকে মূলধন ব্যয়ের হার দ্বারা বাট্টা করে বর্তমান মূল্যে রূপান্তরিত করার পর মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের নেট বহিঃপ্রবাহ বাদ দিয়ে যে বর্তমান মূল্য পাওয়া যায় তাকে নেট বর্তমান মূল্য বা এনপিভি বলে। আমি আবারও বলতেছি, এখানে কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহগুলো, আমরা জানি কোন একটি প্রকল্পে বিনিয়োগ করার পর ওই প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট হারে, সমান হারে অথবা অসমান হারে কিছু আন্তঃপ্রবাহ উঠে আসে। এই আন্তঃপ্রবাহগুলোকে নির্দিষ্ট মূলধন ব্যয়ের হার দ্বারা বাট্টা করতে হবে। এখানে বাট্টা করা মানে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা। এই বর্তমান মূল্যে রূপান্তর করার পর মোট বর্তমান মূল্য থেকে, মোট বর্তমান মূল্য বলতে আমার 5 বছর থাকলে 5 বছরের যোগফল, 3 বছর থাকলে 3 বছরের যোগফল আমরা একসাথে যোগ করব। এই যোগ থেকে প্রকল্পের নেট বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ নিশ্চয়ই কি মনে আছে তোমাদের? আমি যেটা বর্তমানে বিনিয়োগ করব অথবা প্রজেক্টে, প্রকল্পে আজকে যেটা বিনিয়োগ করছি ওই টাকাকে প্রাথমিক বিনিয়োগ অথবা বহিঃপ্রবাহ বলা হয়। এই জিনিসটা বাদ দিয়ে যে বর্তমান মূল্য পাওয়া যাবে তাকে নেট বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি বলা হয়। এখানে চিত্রে দেখা যাচ্ছে একটা সূত্র আছে, CFN summation CFN divided by 1 plus I to the power n minus initial investment। এভাবেও সূত্র ব্যবহার করা হয়, CT divided by 1 plus R to the power T, T মানে সময় এবং C0 মানে নগদ বহিঃপ্রবাহ। আমরা সূত্র অ্যাপ্লাই করে এনপিভি অঙ্কগুলো করতে হবে। এবার দেখা যাক আমরা এই এনপিভিটা করতে গেলে, অঙ্কগুলো করতে গেলে কত ধরনের সূত্র ব্যবহার করতে হয় এটা আমরা একটু দেখে নিব। তার আগে আমরা একটু দেখে নিব নেট বর্তমান মূল্যের সুবিধা কি এবং অসুবিধা কি। আমরা প্রথমে দেখে নিচ্ছি সুবিধাসমূহ। এই পদ্ধতি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে। অর্থের সময় মূল্য বলতে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার নামকে অর্থের সময় মূল্য বলা হয়। তো নেট বর্তমান মূল্যে আমাদের অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। 2 নম্বর সুবিধা হচ্ছে প্রকল্পের সম্পূর্ণ আয়ুষ্কালের নগদ বহিঃপ্রবাহ বিবেচনা করা হয়। অর্থাৎ যতগুলো মেয়াদ থাকবে, 5 বছর থাকলে 5 বছর, 6 বছর থাকলে 6 বছর, সম্পূর্ণ মেয়াদকাল অথবা আয়ুষ্কালের নগদ বহিঃপ্রবাহগুলোকে বিবেচনা করা হয়। কনভার্টিং সিস্টেমের মাধ্যমে এখানে আন্তঃপ্রবাহগুলোকে বর্তমান মূল্যে কনভার্ট করা হয়। 3 নম্বর সুবিধা হচ্ছে কোন প্রকল্প লাভজনক এবং কোনটি অলাভজনক তা সহজে চিহ্নিত করা যায়। আমরা নিশ্চয়ই এনপিভিটা অ্যাপ্লাই করে, এনপিভি অঙ্ক করে বুঝতে পারবো আসলে কোন প্রজেক্টটি আমার জন্য লাভজনক হবে এবং কোনটি অলাভজনক হবে বা বাতিল করতে হবে সেটা কিন্তু, অর্থাৎ একেবারে বলতে গেলে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। 4 নম্বর সুবিধা হচ্ছে এই পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য ও যুক্তিসঙ্গত। এটা হলো আধুনিক পদ্ধতি এবং এটা হলো বাট্টাকৃত ডিসকাউন্টেড পেমেন্ট সিস্টেম। কারণ আমরা যদি কোনো একটা প্রজেক্টের মধ্যে সিদ্ধান্ত নিতে যাই তাহলে খুব দ্রুত এবং নির্ভরযোগ্য সিদ্ধান্ত নিতে পারি একমাত্র আমরা এনপিভির মাধ্যমে। নেক্সট সুবিধা হলো নির্দিষ্ট বাট্টার হারে, বাট্টার মাধ্যমে ভবিষ্যৎ নগদ প্রবাহ বর্তমান মূল্যে রূপান্তরিত করা হয়। প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়। ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে কি? ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে আমি যদি একটা মেশিন কিনি আজকে, ধরো এই মেশিনটার মেয়াদকাল হলো টিকবে 10 বছর পর্যন্ত। এখন 10 বছর ব্যবহার করার ফলে হয়তো পুরো মেশিনটা নষ্ট হয়ে যাবে না, উধাও হয়ে যাবে না, কিছু না কিছু মূল্য থেকে যাবে।
হয়তো আমি 1 লাখ টাকা দিয়ে মেশিন কিনলে 10 বছর পরে এটা যদি আমি পুনরায় বিক্রয় করতে যাই, তাহলে আমি হয়তো 10,000 টাকাও পেতে পারি অথবা 5,000 টাকাও পেতে পারি। এই টাকাকে ভগ্নাবশেষ মূল্য বলা হয়। তো এই ভ্যালুটা আমাদের নেট বর্তমান মূল্যে কনসিডার করা হয়, বিবেচনা করা হয়। এবার আমরা দেখে নিব অসুবিধা সমূহ, কারণ প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা পদ্ধতি কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে, সেগুলো আমরা একটু দেখে নিব। বাট্টার হার নির্ধারণ করা অত্যন্ত জটিল এবং কঠিন একটি কাজ। কারণ বাট্টার হার এটা কিভাবে নির্ধারণ করব এবং কত পার্সেন্ট দিয়ে নির্ধারণ করব, এই জিনিসটা নির্ধারণ করা খুব কঠিন একটা কাজ, যার কারণে এটা একটা অসুবিধা হিসেবে গণ্য করা হয়েছে। 2 নম্বর অসুবিধা হলো বাট্টার হার পরিবর্তন হলে প্রকল্পের গ্রহণ বর্জন সিদ্ধান্তও পরিবর্তন হতে পারে। কারণ বর্তমানে বাট্টার হার আছে 10%, এটা যদি 12% করি তাহলে আমার গ্রহণ বর্জন সিদ্ধান্ত কি হবে, পরিবর্তন হবে। সেজন্য এটা একটা অসুবিধা। সাধারণত আয়ুষ্কাল কম হলে এনপিভি বেশি হয় এবং আয়ুষ্কাল বা মেয়াদ বেশি হলে এনপিভি কম হয়। তাহলে এটা ডিপেন্ড হচ্ছে আমাদের মেয়াদকালের উপর। মেয়াদকাল যদি কম হয় এনপিভি বেশি হবে, আর যদি বেশি হয় মেয়াদকালটা তাহলে এনপিভি কম হবে। এটাও একটা প্রবলেম। ধনাত্মক হলেও অনেক ক্ষেত্রে সেটি গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ এখানে ধনাত্মক বলতে এনপিভি ধনাত্মক হলেও প্লাস সাইন যুক্ত যদি কোনো এনপিভি বের হয় অনেক সময় সেটা গ্রহণযোগ্য হয় না। এখানে একটা বলে রাখি, আমরা জানি যে এনপিভি যদি ধনাত্মক আসে তাহলে সেটা গ্রহণ করা হয়। আবার দেখা যাচ্ছে যে মূলধনের স্বল্পতার কারণে আমার অনেকগুলো প্রকল্প আছে, তো সেখানের মধ্যে সবচেয়ে বেশি এনপিভি যেটা থাকবে সেটা আমরা গ্রহণ করব, আবার যেগুলো কিন্তু কম এনপিভি থাকবে সেগুলো আমাদেরকে রিজেক্ট করতে হবে। তো সেজন্য এই জায়গায় বলা হচ্ছে অনেক সময় ধনাত্মক হলেও এটা কি করতে হয়, বাতিল করতে হয়। এটি পরিমাপ করা কিছুটা কঠিন বলে প্রয়োগ করা কষ্টসাধ্য। এই প্রবলেমগুলোর কারণে আমরা অনেক সময় এনপিভিটা কোথাও কোথাও সমস্যা হয়ে থাকে। এরপরও বলবো যে কারণ যেহেতু এখানে অর্থের সমমূল্য বিবেচনা করা হয়, আন্তঃপ্রবাহগুলো বিবেচনা করা হয় এবং এটা একটা সহজ পদ্ধতি এবং এটা আধুনিক পদ্ধতি, এটা ডিসকাউন্টেড পদ্ধতি, সবগুলো মিলে আমরা নিট বর্তমান মূল্যের গুরুত্ব অনেক বেশি এবং এটার মাধ্যমে প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া যায়। এবার আমরা দেখে নিব নিট বর্তমান মূল্য এর গ্রহণ বর্জন সিদ্ধান্ত। গ্রহণ বর্জন সিদ্ধান্ত বলতে আমি এনপিভির অঙ্কগুলো করে নিট বর্তমান মূল্যের অঙ্কগুলো করে কোন প্রকল্পটি গ্রহণ করব এবং কোন প্রকল্পটি বর্জন করব বা রিজেক্ট করব, সেই সিদ্ধান্তটা কিভাবে আসবে সেই বিষয়ে আমরা একটু দেখে নিই। আমরা জানি প্রকল্প সাধারণত 2 প্রকার, একটা হলো স্বাধীন প্রকল্প আর একটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। তো স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত এক ধরনের এবং পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে আরেক ধরনের হয়। তো স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে কিভাবে হয়, এনপিভি ধনাত্মক হলেও প্রকল্পগুলো গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আমার অঙ্ক করে যদি এনপিভি যদি প্লাস সাইন যুক্ত আসে, ধনাত্মক আসে, তাহলে প্রকল্পগুলো নির্দ্বিধায় কি হবে, গ্রহণযোগ্য হবে। 2 নম্বর হচ্ছে এনপিভি ঋণাত্মক হলে প্রকল্পগুলো বর্জন করতে হবে, রিজেক্ট করতে হবে, বাতিল করতে হবে। 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে এনপিভি শূন্য হলে প্রকল্পগুলো গ্রহণ অথবা বর্জন হতে পারে। এখানে আরেকটা ঝামেলা, যেমন এখানে গ্রহণও হতে পারে, বর্জন হতে পারে। শূন্য বলতে এখানে নেগেটিভ নয়, আমি যা বিনিয়োগ করছি হয়তো তা উঠে আসবে, তখন কিন্তু আমি চাইলে এনপিভি যেহেতু শূন্য আসছে অর্থাৎ এখানে লাভ হচ্ছে না, আমি চাইলে প্রকল্পটা গ্রহণ করে আমি কন্টিনিউ করতে পারি। এই বছর লাভ হয় নাই, হয়তো ভবিষ্যতে এটা লাভও হতে পারে। সেজন্য এনপিভি শূন্য হলে কিন্তু এটা অনেক সময় গ্রহণও করা যায়, আবার অনেক সময় বর্জনও করা যায়। এবার আসি
পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কিভাবে আমরা সিদ্ধান্ত নিব? এখানে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, যদি ধনাত্মক এনপিভি প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ ধনাত্মক প্রকল্পটি গ্রহণ করা হয়, অন্যটি বাতিল করা হয়। অর্থাৎ আমার কাছে যদি 3টা প্রকল্প থাকে, 3টা প্রকল্পের মধ্যে এনপিভি বের করে প্রথম প্রকল্প থেকে পাওয়া গেছে 10,000 টাকা, দ্বিতীয় প্রকল্প থেকে পাওয়া গেছে 5,000 টাকা এবং তৃতীয় প্রকল্প থেকে পাওয়া গেছে 3,000 টাকা, তাহলে 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা সবচেয়ে কোনটা বেশি? তাহলে নিশ্চয় প্রথম প্রকল্পটি। তাহলে আমার যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয় তখন আমি একটা গ্রহণ করতে পারবো। তাহলে একটা গ্রহণ করলে আমাকে 10,000 টাকা যেটি এনপিভি আছে সেটাই কি করতে হবে? গ্রহণ করতে হবে। এবং অন্য দুটি কিন্তু আমার ধনাত্মক আসার পরেও আমাকে কিন্তু বাতিল করতে হবে। ঋণাত্মক এনপিভি প্রকল্পগুলো বাদ দেওয়া বা বর্জন করা হয়। আমার যদি নেগেটিভ কোনো ফিগারওয়ালা আমাদের এখানে এনপিভি চলে আসে, তাহলে আমাকে অবশ্যই এখানে কি করতে হবে? আমি গ্রহণ করতে পারবো না, এটা রিজেক্ট করতে হবে, এটা বাদ দিতে হবে, এটা বাতিল করতে হবে। মূলধনের পর্যাপ্ততার উপর ভিত্তি করে ধনাত্মক প্রকল্পগুলোর মধ্যে একের পর অন্যটি বিনির্বাচন করা হয়। একের পর অন্যটি বলতে একটি গ্রহণ করে অন্যগুলো আমাকে কি করতে হবে? বাতিল করতে হবে। কারণ মূলধনের পর্যাপ্ত মূলধন, আমার মূলধন নাই। আমার যদি মূলধন থাকে 5টা এনপিভি বের করার পর, প্রকল্পের এনপিভি বের করার পর আমি 5টা গ্রহণ করতে পারবো যদি ধনাত্মক চলে আসে। কিন্তু আমার যদি মূলধনের স্বল্পতা থাকে, মূলধনের অপর্যাপ্ততা থাকে, তাহলে আমি কিন্তু সবগুলো গ্রহণ করতে পারবো না। সেজন্য সবচেয়ে বেশি যেটা এনপিভি আছে সেটা আমি গ্রহণ করব, বাকিগুলো আমাকে বাতিল করতে হবে। এভাবেই আমাদেরকে, আমরা যদি কোনো একটা প্রকল্পের অঙ্ক করি এনপিভির, তখন আমাদের স্বাধীন প্রকল্প হলে এভাবেই আমরা সিদ্ধান্ত নিব, এবং পরস্পর বর্জনশীল প্রকল্প হলে আমরা যেভাবে দেওয়া হয়েছে সেভাবে আমরা সিদ্ধান্ত নেব। এবার আমরা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব আমরা নিট বর্তমান মূল্যের গাণিতিক নিয়মাবলী। প্রথমে আমরা দেখে নিই এনপিভি নির্ণয়ের সূত্রটা কিরকম। নিট বর্তমান মূল্য নির্ণয়ের জন্য 3টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হলো নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর অসমান হারে হলে। এটার সূত্র হচ্ছে এনপিভি CF1 divided by 1 plus k to the power 1 plus CF2 divided by 1 plus k to the power 2 plus ডট ডট বলতে এখানে অনেক বছর হতে পারে, 5 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে। CFN divided by 1 plus k to the power n, n বলতে এখানে মেয়াদ। আমার সর্বোচ্চ মেয়াদ যতদিন হবে, আমার 5 বছর হলে CF1 থেকে শুরু করে CF5 পর্যন্ত যেতে হবে, 3 বছর হলে CF1 থেকে CF3 পর্যন্ত যেতে হবে। এভাবেই আমাদেরকে সূত্রের মধ্যে বিশ্লেষণ করতে হবে, এবং সবগুলো যোগ করে আমাকে NCU নেট ক্যাশ আউটফ্লো, যেটাকে বহিঃপ্রবাহ বলা হয়, সেটা আমাদেরকে বাদ দিতে হবে। তো এটা সূত্রের মধ্যে কোনটা কি জিনিস আমরা একটু দেখে নিব। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি এনপিভি সমান নেট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য, CF1 ক্যাশ ইনফ্লো ফর ফার্স্ট ইয়ার, প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ, CF2 ক্যাশ ইনফ্লো ফর সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের 1 বছর, 2 বছর, 3 বছর অথবা 4 বছর, 5 বছর পর্যন্ত আমাদেরকে যেতে হতে পারে। CFN হচ্ছে ক্যাশ ইনফ্লো ফর টোটাল নাম্বার অফ ইয়ার্স। টোটাল নাম্বার অফ ইয়ার্স হচ্ছে nতম বছর পর্যন্ত আন্তঃপ্রবাহের পরিমাণ। nতম যত বছর হবে, 5 বছর হলে 5 পর্যন্ত যেতে হবে। এখানে একটা কে দেখতে পাচ্ছি, কে হচ্ছে যেটাকে বাট্টার হার বলা হয়, মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল বলা হয়, বাট্টার হার বলা হয়, যেটা দিয়ে আমরা কনভার্ট করব। এবং সর্বশেষ এখানে NCU দেখা যাচ্ছে নেট ক্যাশ আউটফ্লো, যেটাকে নগদ বহিঃপ্রবাহ বা প্রাথমিক বিনিয়োগ বলা হয়।
এবার আমরা দেখে নিব এনপিভি নির্ণয়ের সূত্র 2 নম্বর পদ্ধতি, নগদ আন্তঃপ্রবাহ সমান হারে হলে। আগেরটা ছিল অসমান হারে হলে, অর্থাৎ অসমান হারে বলতে আমার এক এক বছর এক এক ধরনের আন্তঃপ্রবাহ হবে। 5 বছরের অঙ্ক হলে হয়তো প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছরে 5,000 টাকা, তৃতীয় বছরে 8,000 টাকা, চতুর্থ বছরে 7,000 টাকা, পঞ্চম বছরে 3,000 টাকা। তাহলে এক এক বছর এক এক ধরনের, এই ধরনের আমাদের সূত্র ছিল। কিন্তু এখন হচ্ছে সমান হারে হলে। আমার যদি একটা প্রকল্পের মেয়াদ যদি 5 বছর হয়, তাহলে প্রতি বছর একই হারে টাকা প্রবাহ হবে। যেমন প্রকল্পটি যদি 5 বছর মেয়াদ হয়, তাহলে এখানে প্রত্যেক বছর শেষে হয়তো 10,000 টাকা করে পারে। প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছরে 10,000 টাকা, তৃতীয় বছরে 10,000 টাকা, এভাবে 5 বছর পর্যন্ত 10,000 টাকা করে পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে সমান হারে নগদ প্রবাহ। তো এটা সূত্র হচ্ছে এনপিভি এ গুণ, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কে। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট মাইনাস এনসিইউ। তো আমরা ফার্স্টে দেখে নিই, এনপিভি সমান নেট প্রেজেন্ট ভ্যালু, আমরা আগে থেকেই জানি। এখানে একটা এ আছে সূত্রের মধ্যে, এটা কি? ইকুয়াল ক্যাশ ইনফ্লো ফর এভরি ইয়ার, প্রতি বছরের সমান নগদ প্রবাহ। প্রত্যেক বছরে যেই টাকাটা আমার সমানভাবে আন্তঃপ্রবাহ হবে, সেই টাকাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব। এটা এ দ্বারাও চিহ্নিত করা হয়, সি দ্বারাও চিহ্নিত করা হয়, আবার অনেক সময় আমরা দেখব যে সিএফ দ্বারাও চিহ্নিত করতে হতে পারে। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, প্রকল্পের মেয়াদ বা আয়ুষ্কাল। এরপরে কে হচ্ছে মূলধন ব্যয় বা বাট্টার হার। এরপরে এনসিইউ, নেট ক্যাশ আউটফ্লো, নগদ বহিঃপ্রবাহ, প্রাথমিক বিনিয়োগ। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা নগদ আন্তঃপ্রবাহ কি জিনিস। আমরা যেটা বিনিয়োগ করে বিনিয়োগের বিপরীতে আমরা যে টাকাটা আন্তঃপ্রবাহ হবে তাকে আমরা নগদ আন্তঃপ্রবাহ বলবো। আর বহিঃপ্রবাহ হচ্ছে যে টাকাটা আমি প্রথমে বিনিয়োগ করব, প্রাথমিক বিনিয়োগ হিসেবে, সেই টাকাকে বহিঃপ্রবাহ বলা হচ্ছে। এবার আমরা দেখে নিব তৃতীয় পদ্ধতি। অনেক সময় দেখা যায় যে কোন কোন প্রকল্পের মধ্যে ভগ্নাবশেষ মূল্য দেয়া থাকতে পারে, উদ্ধার মূল্য দেয়া থাকতে পারে, আবার কার্যকরী মূলধনও দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে যদি সমান হারে আমাদের নগদ প্রবাহ হয়, তখন আমরা কি সূত্র অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমরা এখানে দেখব। যেমন এনপিভি সমান থার্ড ব্র্যাকেট শুরু সিএফ, আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, প্লাস এসবি প্লাস ডব্লিউসি ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার এন, এবং ব্র্যাকেট ক্লোজ করে আমাদের এনসিইউটা বাদ দিতে হবে। আমরা সূত্রে যে উপাদানগুলো আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে এই সিএফ হচ্ছে সমান হারে নগদ প্রবাহ হবে সেটা, এবং কে হচ্ছে আমাদের বাট্টার হার। এখানে যেটা বর্ধিত অংশ এসবি ডব্লিউসি, এসবি হচ্ছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো নিচে দেওয়া আছে। এখানে এনপিভি নেট ক্যাশ, নেট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য। সিএফ হচ্ছে ইকুয়াল ক্যাশ ইনফ্লো ফর এভরি ইয়ার, এটা সিএফ ও ধরা যায়, এ দিয়েও চিহ্নিত করা যায়, প্রতি বছরের সমান নগদ আন্তঃপ্রবাহ। এরপর এন নাম্বার অফ ইয়ার্স, আমাদের প্রকল্পের মেয়াদ যতদিন থাকবে এটা এন দ্বারা প্রকাশ করব, এবং কে হচ্ছে বাট্টার হার, মূলধন ব্যয় বা বাট্টার হার। এনসি হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ। এসবি সেল বেস ভ্যালু, যেটাকে আমরা সবসময় বলতেছি ভগ্নাবশেষ মূল্য বা উদ্ধারকৃত মূল্য, এবং ডব্লিউসি ওয়ার্কিং ক্যাপিটাল, যেটাকে কার্যকরী মূলধন বলা হয়। তো এখানে যদি এখানে একটা কথা বলে রাখছি আমি, এখানে এসবি প্লাস ডব্লিউসি আছে। কোন অঙ্কের মধ্যে যদি শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে আমরা সূত্রের মধ্যে শুধুমাত্র এসবি লিখব, ডব্লিউসিটা লিখব না। আবার যদি কোন অঙ্কের মধ্যে শুধুমাত্র ডব্লিউসি থাকে তাহলে এসবি লিখব না, আমরা ডব্লিউসিটা লিখব। আর কোন অঙ্কের মধ্যে যদি দুটোটাই থাকে আমরা এসবিও ব্যবহার করব, সাথে সাথে যোগ করব ডব্লিউসি। আশা করি বুঝতে পারছো। এভাবে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে।
আমরা কিভাবে অ্যাপ্লাই করব অঙ্কগুলো, আমরা এনপিভি কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা একটু আমরা দেখে নিই। কারণ বিভিন্ন প্রদত্ত তথ্যের মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে এটা কোন পদ্ধতিতে করতে হবে, এটা কি সমান হারে, এটা কি অসমান হারে, এটা কি কর পরবর্তী, এটা কি কর পূর্ব, এটা কি কর পরবর্তী আন্তঃপ্রবাহ নাকি নেট মুনাফা। এই ব্যাপারগুলো আমাদেরকে একটু ডিটেলস বুঝতে হবে। তো এই জিনিসগুলো আমি গত লেকচারেও কিন্তু কিছু বলার চেষ্টা করছি। তো সমান হারে নগদ প্রবাহ আমরা জানি কোন প্রকল্পের নির্দিষ্ট সময় পরপর অথবা প্রতি বছর পরপর যদি একই টাকা প্রবাহ হয় অথবা ফ্লো হয়, সেই প্রবাহকে আমরা সমান হারে নগদ প্রবাহ বলবো। আর অসমান হারে নগদ প্রবাহ বলতে যদি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে নগদ আন্তঃপ্রবাহগুলো প্রতি বছর একই হারে না হয়ে এক এক বছর এক এক ধরনের হয়, তখন তাকে অসমান হারে নগদ প্রবাহ বা অসমান হারে নগদ আন্তঃপ্রবাহ বলে। যেমন এবিসি কোম্পানি লিমিটেড ১ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রথম বছর ১০,০০০ টাকা, দ্বিতীয় বছর ১২,০০০ টাকা, তৃতীয় বছর ১৫,০০০ টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হবে। এভাবে নগদ প্রবাহ হলে এগুলো অসমান হারে নগদ প্রবাহ হিসেবে গণ্য হবে। এবার আমরা দেখে নিব ২ নম্বর পদ্ধতি, নগদ প্রবাহ কর পূর্ব নাকি কর পরবর্তী। অঙ্কে কর পূর্ব নগদ প্রবাহ বা অবশ্যই কর পূর্ব নগদ প্রবাহ অথবা কর পূর্ববর্তী নগদ প্রবাহ বা বার্ষিক সঞ্চয় ইত্যাদি দেওয়া থাকলে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। সোজা কথা হচ্ছে আমাদের এই শব্দগুলো যদি কোন অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে আমরা নিশ্চয়ই বুঝে যাব এটার মধ্যে কর কাটা হয় নাই, ট্যাক্স কাটা হয় নাই, আমাদেরকে করটা কেটে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে প্রদত্ত কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকলে প্রথমে অবশ্যই নির্ণয় করতে হবে, এরপর কর পূর্ব নগদ প্রবাহ থেকে অবশ্যই বাদ দিয়ে কর পূর্ব মুনাফা নির্ণয় করতে হবে। কর পূর্ব মুনাফা থেকে নির্দিষ্ট করের হারের ভিত্তিতে কর বাদ দিয়ে কর পরবর্তী নেট মুনাফা নির্ণয় করতে হবে। এরপর কর পরবর্তী মুনাফার সাথে অবশ্যই যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করে সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করতে হবে। তো এই থিওরিটিক্যাল কথাগুলো হয়তো অনেকে বুঝতেছ না, আমি অঙ্ক সমাধান করে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে কোনটা থাকলে কোনটা হয়। আমি ৪টা-৫টা আমি এক্সাম্পল দিয়ে ওগুলো সমাধান করে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবা। এরপরে আরেকটা জিনিস আমরা দেখে নিব, কর পরবর্তী নগদ প্রবাহ। আমাদের যদি কর পরবর্তী নগদ প্রবাহ থাকে তাহলে এটা একদম সহজ। কোন অঙ্কে কর পরবর্তী নগদ প্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকলে সেক্ষেত্রে প্রদত্ত মানের ভিত্তিতে সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে, মান বের করতে হবে। অনেক সময় দেখা যায় কোন কোন অঙ্কের মধ্যে কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে, তখন আমরা কি করব, তখন কোন অঙ্কে কর পরবর্তী নিট মুনাফা বা কর পরবর্তী নিট আয় দেওয়া থাকলে সেক্ষেত্রে প্রথমে অবশ্যই নির্ণয় করতে হবে, এরপর প্রদত্ত কর পরবর্তী নিট মুনাফার সাথে অবশ্যই যোগ করতে হবে, বাদ বাকি কাজগুলো আমরা সূত্র বসে আমরা কমপ্লিট করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো বুঝতে চেষ্টা করছি, আমি আলোচনা করছি, এগুলা হলো সূত্রগুলো। আমরা সমান হারে হলে কোন সূত্র অ্যাপ্লাই করব, অসমান হারে হলে কোন সূত্র অ্যাপ্লাই করব, কর পরবর্তী হলে কিভাবে করব, কর পূর্ববর্তী হলে কিভাবে করব, আর যদি আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ থাকে তাহলে কিভাবে করব, আর কর পূর্ববর্তী নগদ প্রবাহ থাকলে কিভাবে করব, অথবা কর পরবর্তী মুনাফা থাকলে কি করব, এই জিনিসগুলো আমরা শিখে আসছি। এবার আমরা সরাসরি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা অঙ্ক বোঝার চেষ্টা করব কিভাবে একটা অঙ্ক কোন পদ্ধতিতে প্রশ্ন দেওয়া থাকলে আমরা কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করব, কোন সূত্র অ্যাপ্লাই করব, সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি
অঙ্কের মাধ্যমে দেখে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা উদাহরণ নাম্বার 1, এবিসি কোম্পানি লিমিটেড নতুন একটি প্রকল্পে 1,50,000 টাকা বিনিয়োগ করে। উক্ত প্রকল্প থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত নগদ নিট আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। উক্ত প্রকল্প থেকে পরবর্তী 5 বছর, অর্থাৎ প্রকল্পটির মেয়াদ হবে 5 বছর এবং নিট নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। তার মানে নিট নগদ আন্তঃপ্রবাহ মানে এখানে হচ্ছে আমরা বুঝে নিব, যেহেতু এখানে করের হার নেই, আমরা এখানে ধরে নিব কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। এভাবে 40,000 টাকা প্রথম বছরের পরে, 35,000 টাকা দ্বিতীয় বছরে, 30,000 টাকা তৃতীয় বছরে, 45,000 টাকা চতুর্থ বছরে এবং 75,000 টাকা পঞ্চম বছরে পাওয়া যাবে। তাহলে আমরা যে পদ্ধতিগুলো বুঝে আসছি, আমরা কি বুঝতে পারছি এটা কি সমান হারে নাকি অসমান হারে? নিশ্চয়ই এটা বুঝতে পারছি, এটা অসমান হারে, কারণ এক এক বছরে এক এক ধরনের আন্তঃপ্রবাহ। মূলধন ব্যয় 10% হলে উক্ত প্রকল্পের নিট বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয় করো এবং প্রকল্পটি কি গ্রহণ করা উচিত এটা আমাদেরকে অঙ্ক শেষে বলে দিতে হবে। তো দেখি আমরা প্রথমে সমাধানে গেলে আমরা এখানে কি কি দেওয়া আছে এগুলো একটু দেখে নিব। প্রথমে নগদ বহিঃপ্রবাহ এনসিইউ কোথায় পাইছি? এই যে 1.5 লাখ টাকা আমরা সরাসরি এনসিইউ দ্বারা চিহ্নিত করছি। আয়ুষ্কাল বা মেয়াদ এন সমান 5 বছর। নগদ আন্তঃপ্রবাহ, কারণ এখানে 5 বছরে ভিন্ন ভিন্ন প্রবাহ, সেজন্য আমরা CF1 দ্বারা চিহ্নিত করব 40,000 টাকা। এই যে প্রথম বছরে 40,000 টাকা আমাদের আন্তঃপ্রবাহ হয়েছিল। দ্বিতীয় বছরে CF2 সমান 35,000 টাকা, এখানে দেওয়া আছে। তৃতীয় বছরে CF3 সমান 30,000 টাকা, এখানে দেওয়া আছে। CF4 45,000 টাকা চতুর্থ বছরে পাওয়া যাবে এবং পঞ্চম বছরে পাওয়া যাবে 75,000 টাকা, CF5 দ্বারা আমরা চিহ্নিত করছি। তো যেহেতু অঙ্কটির মেয়াদ হচ্ছে, প্রকল্পটির মেয়াদ হচ্ছে এখানে 5 বছর, যেহেতু অসমান হারে, সেজন্য CF1, CF2, CF3, CF4, CF5 এভাবেই আমরা চিহ্নিত করছি। এবং সবশেষে আমরা এখানে রিকোয়ারমেন্টের মধ্যে মূলধন ব্যয় ক্যাশ সমান দেওয়া আছে 10%। তো 10% থাকলে আমরা পয়েন্ট তুলে নিব, পার্সেন্টেজ তুলে নিব, 0.10 দিব। এবার আমরা সূত্রে প্রয়োগ করব। আমরা জানি নগদ প্রবাহ অসমান হারে হলে আমাদের যেই সূত্র ছিল সেই সূত্রটা আমরা এখানে বসায় ফেলব। আমরা কিছুক্ষণ আগে এই সূত্রটা আমরা শিখেছি, যদি অসমান হারে নগদ প্রবাহ হয় তখন এনপিভি সমান CF1 ডিভাইড বাই 1 প্লাস K টু দি পাওয়ার 1, CF2 ডিভাইডেড বাই 1 প্লাস K টু দি পাওয়ার 2। এভাবে আমরা প্লাস করতে করতে CFN পর্যন্ত যাব, অর্থাৎ প্রকল্পের মেয়াদ পর্যন্ত যেতে হবে এবং সবশেষে এনসিইউটা বাদ দিতে হবে। তো দ্বিতীয় লাইনে দেখো, আমি 1 থেকে শুরু করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এভাবে 1 প্লাস K টু দি পাওয়ার 1, 1 প্লাস K টু দি পাওয়ার 2, 1 প্লাস K টু দি পাওয়ার 3, 1 প্লাস K টু দি পাওয়ার 4, 1 প্লাস K টু দি পাওয়ার 5, অর্থাৎ প্রথম বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত আমরা সূত্রটাকে এক্সপানশন করছি। আবার কেউ যদি সরাসরি চাই, স্যার আমি এই সূত্রটা না লিখে আমি কি এই সূত্রটা লিখতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, দ্বিতীয় লাইন থেকেও শুরু করা যাবে। এবার আমরা মানটা বসাবো। CF1 40,000 টাকা, ক্যার মানটা 0.10 টু দি পাওয়ার 1, CF2 35,000 টাকা, এখানে ক্যার মান বসাইছি। CF3 30,000 টাকা, ক্যার মান বসানো হয়েছে তৃতীয় বছরে। চতুর্থ বছরে CF4 সমান 45,000 টাকা, ক্যার মান বসানো হয়েছে 0.10 এবং সবশেষ CF5 সমান 75,000 টাকা এবং ক্যার মান বসানো হয়েছে এখানে 0.10 এবং সবশেষে এনসিওর মানটা বসানো হয়েছে 1,50,000 টাকা। এবার আমরা পরবর্তী এই লাইন থেকে আমরা পরবর্তী লাইনটা শুধু একটা বিষয়ে কাজ করছি এখানে, যেমন এখানে 40,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 টু দি পাওয়ার x ছিল। তো আমরা একের সাথে 0.10 আমরা যোগ করে নিব। প্রত্যেকটা বছরে আমরা যদি এখান থেকে এটার সাথে এটা যোগ করি 1.10 হয়, প্রত্যেকটা বছরে আমরা যোগ করছি।
দেখতে পাচ্ছ তোমরা 1.10 1.10 1.10 একদম 5 বছর পর্যন্ত আমরা যোগ করলাম। আবার যদি সরাসরি চাও আমরা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে 40,000 কে আমরা সরাসরি ভাগ করব, তাইলে আমরা এই লাইনটা না করেও পারবো। আমি বোঝার জন্য এই লাইনগুলো একটু দিছি, তোমরা চাইলে এইভাবেও করতে পারো অথবা সরাসরিও করতে পারো। তো ক্যালকুলেটরে আমরা তোমরা একটু দেখো ক্যালকুলেটর আমরা এই জিনিসটা কিভাবে আসছে। আমরা প্রথমে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আমরা প্রথমে 40,000 টাকা আমরা ওটাই নিব। 40,000 টাকা ওটাই নিয়ে এখানে দেখতে পাচ্ছি ডিভাইডেড চিহ্ন, ভাগ চিহ্ন দিব, ক্যালকুলেটরে ভাগ চিহ্ন নিব। ভাগ চিহ্ন দিয়ে এবার 1.10 দিব। এরপরে ক্যালকুলেটর অবশ্যই একটা হ্যাশ চিহ্ন আছে যেটা আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করি। এই হ্যাশ চিহ্ন আছে, এটা আমরা যেহেতু প্রথম বছর সেজন্য আমরা 1 দিই। তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে চেক করো ঠিক আছে কিনা। দেখো তোমরা যদি চেক করো অবশ্যই এখানে চলে আসবে 36,363.636। তা আমি 2 ঘর পর্যন্ত রাখবো, সেজন্য এখানে 3 ছিল, 3 এর সাথে আমি 1 যোগ করে 4 করছি। আমরা প্রত্যেকটা অঙ্কে দশমিকের পরে 2 ঘর রাখবো। কারণ 2 ঘর রাখলে সুবিধা কি হয়, কারণ আমাদের অ্যাকুরেট অ্যান্সারটা চলে আসবে। এভাবে দ্বিতীয় বছরে 35,000 টাকা ক্যালকুলেটরে তুলে আমরা 1.10 দিয়ে আমরা টু দি পাওয়ার 2 দিব। এভাবে আমরা রেজাল্ট 28,925.62 টাকা। তৃতীয় বছরে 30,000 টাকাকে আমরা ডিভাইড করব তৃতীয় বছর দিয়ে, আমরা 22,539.44 টাকা। এরপরে 45,000কে আমরা 1.10 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, তাইলে আমরা এখানে 30,735.61 টাকা পাবো। সর্বশেষ বছরে 75,000কে আমরা ডিভাইড করব 1.10 দিয়ে টু দি পাওয়ার 5 দিয়ে, আমরা 46,569.10 টাকা পাবো। তো এই ব্যাপারগুলো কিন্তু একদম শুকনো মাথায় ক্যালকুলেটরে আমাদের হিসাব করতে হবে। আমরা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর এইভাবে আমরা ভাগ করে পাঁচটা আমরা টাকার ফিগার পেয়ে গেলাম। এবং সর্বশেষ আমরা যেটা নগদ বহিঃপ্রবাহ অথবা প্রাথমিক বিনিয়োগ আমরা 1.5 লক্ষ টাকা বিয়োগ করব। তাহলে এই পাঁচটা ফিগার টাকা আমরা সবগুলো যোগ করে ক্যালকুলেটরে আমরা পেয়ে গেলাম 1,65,133.41। মাইনাস করলাম প্রাথমিক বিনিয়োগ 1,50,000 টাকা, এবং এখান থেকে এটা বিয়োগ করলে দেখতে পাচ্ছ আমাদের এনপিভি, আমাদের কাঙ্ক্ষিত এনপিভি বের হয়ে গেছে 15,133.41 টাকা। বুঝতেই পারছো এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? যেহেতু 1,50,000 থেকে প্রথম ফিগারটা 1,65,000 টাকা আমাদের প্লাস চিহ্ন যুক্ত, সেজন্য নিশ্চয়ই আমরা এটা ধরে নিব এটা ধনাত্মক এনপিভি। এভাবেই সিস্টেমেটিক্যালি আমরা সূত্র প্রয়োগ করে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেটরের মাধ্যমে আমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে ধৈর্য সহকারে। কেউ যদি বলে যে না স্যার এটা অনেক লম্বা, এটা অনেক কঠিন সূত্র, আমি পারবো না, করব না, জটিল লাগতেছে, তাইলে কিন্তু আমাদের আগায় যাওয়া যাবে না। আমাদের মানুষের পক্ষে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়, চেষ্টা করলে সবকিছুই পারা যায়। সেজন্য ধৈর্য সহকারে অঙ্কগুলো যদি আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করো, আশা করি এক সময় দেখবা এনপিবি কোনো ব্যাপারই না, অঙ্কগুলো কোনো ব্যাপার না, আমি সবগুলো পারবো এই ধরনের মনে হবে। তো আমরা অ্যান্সারটা লিখবো। সুতরাং বর্তমান মূল্য 15,133.41 টাকা। এনপিবি সিদ্ধান্ত দিতে হবে এনপিবি ধনাত্মক হওয়ায় প্রকল্পটি গ্রহণযোগ্য। আশা করি বুঝতে পারছো। এরপরও যদি অঙ্কটা বুঝে না থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবা। আশা করি আরেকটা ক্লাসের মাধ্যমে আমি বুঝাই দিব। উদাহরণ 2, আমরা প্রথম অঙ্কটা দেখলাম অসমান হারে। এবার আমরা ভিন্ন একটা অঙ্ক দেখব, দেখি আমরা কি ধরনের। মিস্টার রহিম 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন। মেশিনের মেয়াদকাল 5 বছর। মিস্টার রহিম প্রত্যাশা করেন উক্ত মেশিন বসানোর কারণে
প্রতি বছর 16,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ আসবে। এখানে প্রতি বছর বলা হচ্ছে মানে আমাদের 5 বছর পর্যন্ত প্রতি বছর শেষে 16,000 টাকা করে আন্তঃপ্রবাহ উঠে আসবে। নিশ্চয় বুঝে গেছি এটা হলো সমান হারে মেয়াদ শেষে মেশিন বিক্রয় বাবদ 2,000 টাকা পাওয়া যাবে। তাহলে এখানে আরেকটা আমরা বিষয় দেখতে পাচ্ছি, আমরা এটা হলো মেয়াদ শেষে মানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে এখানে 2,000 টাকা। যদি মূলধন ব্যয় 10% হয় তাহলে উক্ত প্রকল্পের নিট বর্তমান মূল্য কত হবে এবং প্রকল্পটি গ্রহণযোগ্য হবে কিনা মন্তব্য করো। তাহলে উদ্দীপকটা করে আমরা কি বুঝতে পারলাম, এখানে প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে 5 বছর এবং প্রতি বছর সমানভাবে নগদ প্রবাহ হবে, যেটা 16,000 টাকা করে আমরা প্রত্যেক বছর পরে পাবো এবং এখানের মধ্যে মেয়াদ শেষে একটা ভ্যালু পাওয়া যাবে যেটাকে উদ্ধার মূল্য বা ভগ্নাবশেষ মূল্য বলা হবে এবং সর্বশেষ এখানে আমাদের মূলধন ব্যয় দেওয়া আছে বাট্টা করার জন্য। তাহলে আমরা সমাধানে যাই। আমি চিহ্নিত করছি নগদ বহিঃপ্রবাহ এনসি সমান 50,000 টাকা, আয়ুষ্কাল এন সমান 5 বছর, ভগ্নাবশেষ মূল্য এসবি সমান 2,000 টাকা, নগদ আন্তঃপ্রবাহ এ সমান 16,000 টাকা, মূলধন ব্যয় কে সমান 10%। সবগুলোই কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এই প্রদত্ত তথ্যের মাধ্যমেই আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, আমাদের কিন্তু আগে থেকে ডিসিশন নিতে হবে। আমাদের এটা কিন্তু সমান হারে, তো সমান হারের মধ্যে আমরা দুইটা সূত্র দেখে আসছি। একটা দেখে আসছি আমাদের ভগ্নাবশেষ মূল্য বা কার্যকরী মূলধন দেওয়া থাকলে, আর একটা যদি দেওয়া না থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা ব্যবহার করব। প্রতি বছর 16,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ হবে এবং ভগ্নাবশেষ মূল্য থাকায় নিচের সূত্রটি আমাদেরকে প্রয়োগ করতে হবে। সূত্রটি কিরকম, এনপিভি সমান এ ইন্টু 1 minus 1 divided by 1 plus k to the power n divided by k plus SB plus WC 1 plus k to the power n। তো এখানে SB আছে, আমাদের অঙ্কের মধ্যে SB আছে, এখানে WC আমি সূত্র বসাই ফেলছি, সূত্রের মধ্যে বসাই এলো সমস্যা নাই, আমি এই মানটা 0 অথবা এখানে কিছু না লিখলেও হয়ে যাবে। তো চলো আমরা মানটা বসাই ফেলি সূত্রের মধ্যে। দেখো 16,000 টাকা এর মান ছিল, বসাই ফেলছি 1 minus 1 divided by k এর মান ছিল 0.10 বসালাম, n এর মান ছিল 5 বসালাম, ডিভাইডেড বাই k সমান ছিল এখানে 0.10 ব্র্যাকেট ক্লোজ করে প্লাস 2,000 টাকা। তাহলে শুধু এসবি এর মান ছিল 2,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল ছিল না, সেজন্য আমি এখানে কিছু বসাইনি। 2,000 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস এখানে k ছিল 0.10 টু দি পাওয়ার 5 মাইনাস 50,000 টাকা। এবার আমরা এই সূত্রের মধ্যে যেগুলো মান বসানো হয়েছে আমরা ডিটেইলসে একটু যাব। প্রথমে আমরা কাজ করব, এখানে 16,000 টাকা ঠিক রাখছি, গুণ চিহ্ন দিয়ে দিছি, এখানে 1 minus 1 ডিভাইড বাই এটার সাথে এটা আমি যোগ করে দিলাম, একের সাথে 0.10 যোগ করলে 1.10 হয়, টু দি পাওয়ার 5 হয়, নিচে রাখলাম 0.10। এই কাজটা সেম কাজটা আমরা এখানেও করলাম, 1.10 একের সাথে এটা যোগ করে ফেললাম, টু দি পাওয়ার 5 50,000 টাকা ঠিকভাবে রেখে দিলাম। এবার আমরা কি করব, 16,000 টাকা ঠিক রাখছি, এখানের মধ্যে দুইটা পার্ট, এটা বাক চিহ্ন, নিচে আছে 0.10 আর এই পার্টটা আমরা কাজ করব। এই পার্টটার কাজ করতে গেলে ক্যালকুলেটরে প্রথমে আমরা কি করব, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.10 টু দি পাওয়ার 5, এইভাবে যদি ক্যালকুলেটরে আমরা করি এই ভ্যালুটা পাবো, অর্থাৎ 0.379078676। আমি যা পাইছি ক্যালকুলেটরে তা বসাই দিছি। আমি বারবার বলতেছি এই ধরনের অঙ্কের মধ্যে, এই চ্যাপ্টারের অঙ্কের মধ্যে আমরা ক্যালকুলেটরে যে মানটা পাবো আমাদের অ্যান্সার না আসার আগে আমরা সবগুলো বসাই ফেলবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা 2 ঘর রাখবো, যেমন আমরা যদি কোন একটা বাট্টাকরণ করতেছি তখন আমরা 2 ঘর রাখবো, কিন্তু আমরা যখন সম্পূর্ণ মান আসার না আগ পর্যন্ত আমাদের কিন্তু
সবগুলো ফিগার বসায় ফেলতে হবে। তো এই পার্টটা যেহেতু আমি এই মানটা পাইছি, এটা বসাই দিছি, নিচে আগের থেকে 0.10 ছিল, এটা আমি এখানে রাখছি, এবং 2000 টাকাকে আমরা বাট্টাকরণ করছি 1.10 দিয়ে 2 দি পাওয়ার 5 দিয়ে আমরা 1241.84 টাকা পাইছি। তো ক্যালকুলেটরে দেখো, তোমরা চেক করে দেখো আসতেছে কিনা। 2000 ডিভাইডেড বাই বাক্সিনো দিয়ে 1.10 হেড দিয়ে 5 দিলে সমান দিলে তোমরা এটা পাবা, এবং 2 ঘর রাখবো এখানে। পরবর্তী লাইনে 16,000 টাকা গুণ চিহ্ন দিচ্ছি, এই 0. এখানে 379078676 যেটা আছে এটাকে আমরা 0.10 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এই ফিগারটা পাবো 3.79078676 এভাবে আমরা পাবো। তারপরে ব্র্যাকেট ক্লোজ করব প্লাস দিয়ে, ওইটা আগের থেকে যেটা ছিল সেটা নামাবো এবং মাইনাস দিয়ে 50,000 টাকাটা আমরা বিয়োগ করব। এবার গুণ করব 16,000 টাকা দিয়ে, আমরা 3 এটা দিয়ে আমরা গুণ করব। গুণ করলে আমরা একটা ফিগার পাই, সেটা হচ্ছে 60,652.59 টাকা, এবং আগের থেকে ছিল 1241.84 টাকা। ব্র্যাকেট ক্লোজ করব মাইনাস 50,000 টাকা। এবার এই দুটোটা যোগ করে আমরা একটা ফিগার পেলাম 61,894.43 টাকা মাইনাস 50,000 টাকা। একটা থেকে একটা বিয়োগ করার পর আমরা পাচ্ছি 11,894.43 টাকা। তাহলে আমরা এখন কি বলতে পারবো, এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? নিশ্চয়ই আমরা বলতে পারবো, যেহেতু আমাদের নেগেটিভ আসে নাই পরবর্তী ফিগারটা ছোট প্রথম ফিগার থেকে, সেজন্য নিশ্চয়ই এটা পজিটিভ, ধনাত্মক। সেজন্য সুতরাং নেট বর্তমান মূল্য হচ্ছে 11,800 আমাদের 94.43 টাকা। যেহেতু ধনাত্মক এনপিভি, সেজন্য এখানে আমাদের প্রকল্পটি গ্রহণ করা যুক্তিসঙ্গত। আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ভিন্ন আরেকটি উদাহরণ 3 দিয়ে আমরা দেখে নিই। মিস্টার নওশাদ একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি একটি বিনিয়োগ প্রকল্পে 2,50,000 টাকা বিনিয়োগ করতে আগ্রহী। প্রকল্পটির মূলধন ব্যয় 12%, উক্ত কোম্পানির করের হার 40%। আমরা নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে, এতক্ষণ পর্যন্ত আমাদের কর ছিল না, ট্যাক্স ছিল না, তাহলে এখানে আছে করের হার 40% এবং ভগ্নাবশের মূল্য আছে 20,000 টাকা। উক্ত প্রকল্পের অন্যান্য তথ্যাবলী আমাদের একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে। তো টেবিলের মধ্যে কি দেখতে পাচ্ছি, 2 কলাম বিশিষ্ট। এখানে বছর দেওয়া আছে প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত, এবং অবশ্যই ও কর পূর্ববর্তী। তাহলে নিশ্চয় এখানে কর পূর্ববর্তী আছে, আমাদের অঙ্কটা অন্য ধরনের হবে। 65,000 টাকা, এখানে 70,000 টাকা, 48,000 টাকা, 88,000 টাকা এবং 78,000 টাকা। এবং আমাদের এখানে উদ্দীপকের আলোকে জানতে চাওয়া হয়েছে এনপিভি নির্ণয় করার জন্য এবং সিদ্ধান্ত দিতে। তো আমরা অঙ্কটি কিভাবে করব, কিছু কি বুঝতে পারছি? আমরা দেখি কিভাবে অঙ্কটা সলভ করব। নগদ বহিঃপ্রবাহ এনসি সমান 2,50,000 টাকা দেওয়া আছে। আয়ুষ্কাল আছে আমাদের এখানে এন সমান 5 বছর। ভগ্নাবশের মূল্য এসবি সমান আছে 20,000 টাকা। মূলধন ব্যয় ক্যাশ সমান 12% অথবা 0.12। তো এখানে কিছু কথা লিখছি বোঝার জন্য, দেখো খুব মনোযোগ সহকারে আমরা একটু দেখে নিই। এখানে লক্ষ্য করতে হবে যে অঙ্কটিতে অবশ্যই ও কর পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে, তাই প্রথমে অবশ্যই বের করতে হবে। অবশ্যই বের করার পর 7 কলাম বিশিষ্ট একটি টেবিল করতে হবে, যেখানে প্রত্যেক বছর থেকে কর পূর্ব নগদ প্রবাহ থেকে অবশ্যই বাদ দিতে হবে। এরপর করের হারের ভিত্তিতে কর কেটে নিতে হবে। এরপর কর পরবর্তী নেট মুনাফার সাথে অবশ্যই যোগ করে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথাটি। কিভাবে করব? তো আমরা সর্বপ্রথম যেটা বের করব, যেহেতু আমাদের কর কাটতে হবে, সেজন্য অবশ্যই নির্ণয় করতে হবে। তো অবশ্যই নির্ণয় করতে হবে কেন, এখানে একটা প্রশ্ন থেকে যায়, কারণ আমাদেরকে কর কাটতে হলে আমাদের এখানে
অবশ্যের উপর কর কাটতে হয় না, অবশ্যকে আমাদেরকে বাদ দিয়েই আমাদের কর কাটতে হবে। সেজন্য অবশ্যই বের করতে হবে। অবশ্যই সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদ। তো প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 2,50,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 টাকা, মেয়াদকাল আছে 5 বছর। আমরা যোগ বিয়োগ করে ভাগ করে 46,000 টাকা পাইছি। অর্থাৎ প্রতি বছর থেকে আমাদের এখানে অবশ্যই কেটে নিতে হবে 46,000 টাকা করে। আমরা পরবর্তী স্টেপে যাই, কিভাবে আমরা একটা টেবল করব 7 কলাম বিশিষ্ট। কর পরবর্তী নিট মুনাফা নির্ণয়। এই টেবলটি সম্পর্কে আগের ক্লাসেও আমি বলছিলাম, কর পরবর্তী নিট মুনাফা কিভাবে বের করতে হয়, নিট মুনাফা থেকে আন্তঃপ্রবাহ কিভাবে বের করতে হয়। তো প্রথম এখানে কলামটা 7টা কলাম, প্রথম বছর এখানে বছর দিতে হবে, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, তৃতীয় কলামটা হচ্ছে অবশ্যই, চতুর্থ কলাম হচ্ছে কর পরবর্তী আয়, এরপরে কর নির্দিষ্ট পরিমাণ এখানে 40% আছে, তারপরে কর পরবর্তী আয়, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। 4 নম্বর কলাম আমরা কিভাবে করব? 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বাদ দিব। তারপরে 4 নম্বর কলাম, এখানে 5 নম্বর কলামটা, 4 নম্বর কলাম যেটা পাবো এখানের সাথে নির্দিষ্ট কর হার আমরা গুণ করব, গুণ করে এই টাকাটা পাবো। এবং 6 নম্বর কলামটা 4 থেকে 5 নম্বর কলামের ফিগারটা বাদ দিলে আমরা 6 নম্বর কলাম পাবো। এবং সর্বশেষ সপ্তম কলামটা কিভাবে পাবো? 4 নম্বর কলামের সাথে 2 নম্বর কলামটা যোগ করব। তাহলে আমরা প্র্যাকটিক্যালি অঙ্কে যাই। যেমন প্রথম বছরে 65,000 টাকা, অবশ্যই ছিল 46,000 টাকা। তাহলে আমরা 4 নম্বর কলাম কিভাবে পাচ্ছি? 2 থেকে 3 বিয়োগ, 65 থেকে 46 বিয়োগ দিলাম, 19,000 টাকা পাচ্ছি। এই কলামে কিভাবে আসবো? তাহলে 19,000 টাকা যেটা ছিল এটা হলো 4 নম্বর কলামের ফিগার, এটার সাথে আমরা করটা গুণ করব। 19,000 গুণ 40%, 19,000 গুণ 40% দিলে আমাদের টাকার ফিগারটা চলে আসে এখানে 7,600 টাকা। এবার আমরা 6 নম্বর কলাম কিভাবে আসবো? 4 থেকে 5 বিয়োগ, তাহলে 19,000 থেকে এখানে আমাদের এখানে 19,000 যেটা ছিল এই 19,000 এখান থেকে আমাদের 7,600 টাকা ট্যাক্সের পরিমাণ যেটা আছে সেটা বিয়োগ দিব, এখান থেকে এটা বিয়োগ দিব, তাহলে আমাদের 11,700 টাকা আসবে। এবার আমরা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ কিভাবে বের করব? 4 এর সাথে 2 যোগ, 4 নম্বর কলাম কত ছিল? আমাদের এখানে 4 নম্বর কলাম ছিল 19,000 টাকা, এবং এই 19,000 টাকা আমরা অবশ্যইটা যোগ করব। অবশ্যইটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 46,000 টাকা। এই 19 প্লাস 46, তাহলে এখানে 19 এর সাথে আমরা যদি এখানে 46টা যোগ করি, তাহলে না 19 এর সাথে না, এখানে আমাদের 11,400, এটার সাথে আমাদের এখানে 3 নম্বর কলামটি যোগ করতে হবে, 57,400 টাকা পেয়ে গেলাম। দ্বিতীয় বছরেরটা কিরকম করব? এখানে দ্বিতীয় বছরেরটা হচ্ছে 70,000 টাকা, 46,000 টাকা, 70 থেকে 46 গেলে 24,000 টাকা। এই 24,000 টাকার উপর আমি 40% গুণ করব ট্যাক্স কাটার জন্য, 9,600 টাকা। এই 9,600 টাকাটা বিয়োগ দিব 24,000 থেকে, 24,000 থেকে 9,600 গেলে 14,400 টাকা। এই 14,400 এর সাথে আমি যোগ করব 46,000 টাকা। এই 46,000 টাকা অবশ্যইটা যোগ করে 60,400 টাকা। এভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, এবং পঞ্চম বছরে গিয়ে এই 65,200 টাকা যে ফিগারটা আছে এখানে, এখানে কিন্তু বুঝাই দিচ্ছি, দেখো পঞ্চম বছরে 78,000 টাকা, অবশ্যই আছে 46,000 টাকা, 78 থেকে 46 গেলে 32,000 টাকা, 32 থেকে আমরা করটা যদি 40% কেটে নিই 12,800 টাকা বের হবে। এই 12,800 টাকাটা আমরা বিয়োগ করব 32,000 থেকে, তাহলে 19,200 হয়। এই 19,200 সাথে আমাকে দুইটা ফিগার যোগ করতে হবে। কিভাবে? ক্যালকুলেটর নাও হাতে। 19,200, তাহলে প্রথম অবস্থাটা যোগ করব 46,000 টাকা, তাহলে 19,000
19,200 যোগ 46,000 টাকা সমান দিয়ে দেখতে পাচ্ছ এখানে 19,200 যোগ 46,000 টাকা 65,200 টাকা। তো 65,200 টাকা এই জিনিসটা এখানে দুইটা পদ্ধতি আছে, চাইলে এখানে আমাদের যেটা ভগ্নাংশের মূল্য আছে সেটাও যোগ করে ফেলতে পারতাম, কিন্তু আমরা পরবর্তীতে সূত্রের মাধ্যমে দেখাইছি, সেজন্য এখানে আর আমরা দেখাইনি। তো এভাবে আমরা সবগুলো কাজ শেষ করে প্রথম বছরে 57,400 টাকা, দ্বিতীয় বছরে 60,400 টাকা, তৃতীয় বছরে 47,200 টাকা, তৃতীয় বছরে চতুর্থ বছরে 71,200 টাকা এবং পঞ্চম বছরে 65,200 টাকা। এগুলো হলো কর কাটার পরে নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেছি। এই সপ্তম কলামের ফিগারগুলো দিয়েই আমাদের প্রদত্ত মানের ভিত্তিতে আমাদের কি করতে হবে, সূত্রে বসিয়ে মানগুলো বের করতে হবে। তো আমরা সূত্র বসাই। এখানে সূত্র বসাতে হবে, কোন সূত্রটা বসাবো আমরা, এটা কি সমান হার নাকি অসমান হার? তাহলে এক এক বছর এক এক ধরনের, সেজন্য অসমান হারের সূত্রটা বসাতে হবে। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরে CF5 লিখে আমি SB লিখছি। SB কেন লিখছি? যেহেতু আমাদের এখানে ভগ্নাংশের মূল্য ছিল, তো ভগ্নাংশের মূল্য থাকার কারণেই আমাদের এখানে পঞ্চম বছরের সাথে এখানে SBটা যোগ করলাম। মানটা বসাই দিই। প্রথম বছরে ছিল 57,400 টাকা, এখান থেকে নিয়ে আমরা এখানে বসালাম, কের মান বসালাম 0.12। দ্বিতীয় বছরে ছিল 60,400 বসালাম, তৃতীয় বছরে ছিল 47,200 বসালাম, তৃতীয় বছর চতুর্থ বছরে ছিল 71,200 এখানে বসালাম, পঞ্চম বছরে ছিল 65,200 প্লাস ভগ্নাংশের মূল্য কত ছিল 20,000 টাকা, এই দুটোটা যোগ করলাম। যোগ করে আমরা এখানে 1.12 এইভাবে টু দি পাওয়ার 5 লাস্টে এনসিওর মান 2,50,000 টাকা বসে দিলাম। তো আমি এখানে অঙ্কের মধ্যে এক লাইনটা আমরা অ্যাভয়েড করছি, সরাসরি ভাগ করছি 57,400 ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার 1 দিয়ে আমাদের এখানে 51,250 টাকা আসবে। দ্বিতীয় বছরে আমরা কনভার্টিং করলাম, এই টাকাটা আসবে 48,150.51। তৃতীয় বছরে এটাকে আমরা কনভার্টিং করলে 33,596.03 টাকা। 71,200 কে আমরা কনভার্ট করব 45,248.89 টাকা। এবং এখানে কনভার্ট করতে হবে প্রথমে 65,200 সাথে আমরা 20,000 টাকা যোগ করব, তাহলে 85,200 টাকা। এই 85,200 কে আমরা কনভার্ট করব 1.12 টু দি পাওয়ার 5 দিয়ে। দেখো তোমরা ক্যালকুলেটরে 48,344.77 টাকা পাবো। তো পাঁচটা বছরের আমরা কনভার্ট করে পেয়েছি। এই পাঁচটা বছর আমরা যোগ করে এখানে আমরা একটা ফিগারে নিয়ে আসছি, সেটা হলো 2,26,590.20 টাকা এবং এখানে বসাই দিছি মাইনাস দিয়ে 2,50,000 টাকা। তো একটা থেকে একটা বিয়োগ করলে যেহেতু এখানে 2,26,000 এখানে 2,26,000 টাকা, এখানে 26,590 এখানে, আর মাইনাস ফিগার হচ্ছে 2,50,000 টাকা। তো এই ফিগারটা বড়, প্রথম ফিগার থেকে দ্বিতীয় ফিগার বড় বিদায় এখানে আমাদের মাইনাস ফিগার চলে আসছে। এখানে হচ্ছে আমাদের কত, -23,409.80 টাকা। তো প্রকল্পটি থেকে আমরা কি পাবো, ধনাত্মক নাকি ঋণাত্মক? ঋণাত্মক। সুতরাং নিট বর্তমান মূল্য -23,409.80 টাকা, অর্থাৎ এনপিভি ঋণাত্মক হওয়ার কারণে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে বলবা, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। উদাহরণ স্যার, এটা হলো আরেকটা ভিন্ন ধরনের। স্কয়ার কোম্পানি লিমিটেড এর কাছে বিনিয়োগের জন্য 1,60,000 টাকা আছে। এই টাকাটি কোম্পানি একটি প্রকল্পে বিনিয়োগ করবে। উক্ত প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 75,000 টাকা এবং মূলধন ব্যয় 10%, এবং প্রকল্পটির কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। তো দেখো, কর পরবর্তী মুনাফা এখানে কিন্তু আন্তঃপ্রবাহ বলা হয় নাই। তো কর পরবর্তী মুনাফা মানে আমাদের কিছুক্ষণ আগে আমরা একটা টেবল দেখে আসলাম, এই কর পরবর্তী আয় এই কলামটা দেওয়া আছে, অর্থাৎ 6 নম্বর কলাম দেওয়া আছে। তো 6 নম্বর কলাম দেওয়া থাকলে আমাদের 7 নম্বর কলামের জন্য আরেকটা জিনিস কাজ করতে হয়, সেটা হলো অবস্থায় যোগ করতে হয়। এই জিনিসটা আমাদের এখানে করতে হবে। তো এখানে
3 বছরের অঙ্ক, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। কর পরবর্তী মুনাফা দেওয়া আছে আমাদের এখানে 18,000 টাকা, 12,000 টাকা, 10,000 টাকা। আমি আবারও বলতেছি, কর পরবর্তী মুনাফা মানে আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করে আসছি 7 নম্বর কলাম বিশিষ্ট, ওইখানের মধ্যে 6 নম্বর কলামের মানগুলো দেওয়া আছে বলতে গেলে। এখন আমাদের পরবর্তী কাজটা করতে হবে এনপিভি বের করার জন্য। চলো আমরা কিভাবে অঙ্কটা করব দেখে নিই। নগদ বহিঃপ্রবাহ এনসিইউ 75,000 টাকা ছিল, আয়ুষ্কাল ছিল 3 বছর এবং মূলধন ব্যয় ব্যয় ছিল 10%। তো আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু এখানে অবচয় যোগ করতে হবে, অবচয়টা আগে বাদ দিয়ে তারা কর পরবর্তী মুনাফা বের করছে। তাও আমাদের জানা নাই অবচয়টা কত ছিল, সেজন্য আমাদের এখানে বের করতে হবে। অবচয় সূত্রটা বসাই আমরা, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদ। তো প্রাথমিক বিনিয়োগ কত ছিল এখানে 75,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল না, শূন্য বসাই দিলাম এবং এখানে 3, মেয়াদকাল ছিল 3। তাহলে 75,000 কে 3 দিয়ে ভাগ করলে 25,000 টাকা পাই। অর্থাৎ এখানে আমাদের অবচয়টা বের করছি আমরা 75,000 টাকা। এবার এখন প্রকল্পটি কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, কারণ নগদ আন্তঃপ্রবাহ এক কথা, মুনাফা এক কথা, সেজন্য আমাদের একটা টেবলের মাধ্যমে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। পাশে একটা আমি বোঝার জন্য কিছু কথা লিখে দিছি, যেমন এখানে লক্ষ্য করতে হবে যে অঙ্কটিতে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে কর বাদ দেওয়া হয়েছে, করটা বাদ দেওয়া হয়েছে, সেজন্য কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। আমরা জানি কর বাদ দেওয়া হয় অবচয় বাদ দেওয়ার পর, কারণ অবচয় বাদ দেওয়ার আগে কিন্তু কর কাটা না, সেজন্য অবচয়টা আগের থেকে বাদ দিয়ে তারা করটা কেটে নিছে। এখন প্রদত্ত মানের সাথে অবচয় যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করতে হবে, এরপর এনপিভি নির্ণয় করতে হবে। টেবলটা দেখো, আমি 4 কলাম বিশিষ্ট একটা টেবল করলাম, বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তাহলে কর পরবর্তী মুনাফা আমরা পেয়ে গেছি, এখানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে 18,000 টাকা, 12,000 টাকা, 10,000 টাকা। অবশ্যই যেটা বের করছি 25,000 টাকা, এটা আমরা প্রত্যেক বছরের সাথে যোগ করব। তাহলে 25,000 টাকা এখানে বসালাম প্রথম বছরে, দ্বিতীয় বছরে যোগ করলাম 25,000 টাকা, তৃতীয় বছরে বসলাম এখানে 25,000 টাকা। তাহলে আমরা যোগ করে এখানে নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাচ্ছি 18,000 টাকার সাথে 25,000 টাকা যোগ করলে 43,000 টাকা, 12,000 টাকার সাথে 25,000 টাকা যোগ করলে 37,000 টাকা, 10,000 টাকার সাথে 25,000 টাকা যোগ করলে 35,000 টাকা। অর্থাৎ এটা আমরা পেয়ে গেছি সমান, এখানে প্রথম বছরে 43,000 টাকা, দ্বিতীয় বছরে 37,000 টাকা, তৃতীয় বছরে 35,000 টাকা, তিনটা টাকার ফিগার পেয়ে গেলাম। এবার আমরা সূত্রে মানটা বসাবো, সূত্রে মান বসিয়ে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটা করব। দেখো নিট বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, আমি এখানে বছর লিখছি CF1, CF2, CF3। এখানে 3 বছর যেহেতু মেয়াদ, আমি CF3 পর্যন্ত গেলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এনসিটা বাদ দিলাম। মানটা বসায় নিচ্ছি আমরা প্রদত্ত টেবল থেকে, 43,000 টাকা 0.10, 37,000 টাকা 0.10 টু দি পাওয়ার 2, এরপর এখানে 35,000 টাকা 0.10, এখানে 3 বসাইছি। এবার আমরা কনভার্ট করব, এখানে যোগ করে দেখানো হয়েছে একের সাথে এটা যোগ করলে এটা হয়েছে, এই লাইন থেকে জাস্ট একের সাথে 0.10 যোগ করে এখানে দেখানো হয়েছে। এবার 43,000 টাকাকে আমরা যদি 1.10 দিয়ে উপরে হেড দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা 39,090.91 টাকা পাবো। দেখো ক্যালকুলেটরে একটা একটা করে দেখো পারবা কিনা এবং আস্তে আস্তে কিনা। দ্বিতীয় বছরে 37,000 টাকা, এখানে 37,000 টাকাকে আমরা ডিভাইড করব 1.10 টু দি পাওয়ার 2, এখানে আমরা 30,578.51 টাকা পাবো। 35,000 টাকাকে আমরা কনভার্ট করব 1.10 টু দি পাওয়ার 3 দিয়ে 26,296.02, এবং সবশেষে আমরা 75,000 টাকাটা বিয়োগ দিব। একটা, দুইটা, তিনটা, 3 বছরের আমরা যদি নগদ আন্তঃপ্রবাহ গুলো আমরা যোগ করি 95,000 টাকা 965.44 টাকা পেয়ে গেলাম, এবং এখান থেকে আমরা 75,000 টাকাটা বাদ দিব। তো বাদ দেওয়ার পর এখানে আমরা এখান থেকে এটা বাদ দিলে 20,965 আমরা 44 টাকা পাচ্ছি। ধনাত্মক নাকি ঋণাত্মক? নিশ্চয় ধনাত্মক, যেহেতু আগের ফিগারটা আমাদের
দ্বিতীয় ফিগার থেকে মাইনাস ফিগার থেকে বড়। সুতরাং নেট বর্তমান মূল্য 20,965.44 টাকা। যেহেতু ধনাত্মক হওয়ায় এনপিভি প্রকল্পটি গ্রহণযোগ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি 4টা ভিন্ন ধরনের উদাহরণ 1, 2, 3, 4 আমি 4টা অঙ্ক করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ভিন্ন ভিন্ন সিচুয়েশনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এবং আমরা কোন সময় অবশ্যই বের করব, কোন সময় অবশ্যই বের করব না, আবার আমরা কোন সময় কর পরবর্তী দিয়ে অঙ্ক করব অথবা কর পূর্ববর্তী থাকলে কিভাবে অঙ্ক করব, 7 কলাম বিশিষ্ট অঙ্ক কিভাবে করতে হবে এবং 7 কলাম বিশিষ্ট আমরা এই টেবল থেকে কিভাবে অঙ্ক করব এবং ভগ্নাংশের মূল্য থাকলে কিভাবে সূত্র অ্যাপ্লাই করব, কার্যকরী মূলধন থাকলে কিভাবে অ্যাপ্লাই করব, এইভাবে আমরা 4টা অঙ্কে সবগুলো বোঝানোর চেষ্টা করছি। তো 4টা অঙ্ক একটু ভিডিওটা দেখে তোমরা একটু খাতায় নিজেরা প্রশ্নের ভিত্তিতে করার চেষ্টা করবা। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে এবং বুঝতে চেষ্টা করলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এরপরও যদি এই এনপিভি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে অথবা পুরো ভিডিওটার মধ্যে কোথাও যদি বুঝে না থাকো, আমাকে নক করবা। যে কোনো সময় হয়তো মোবাইলে নক করবা অথবা অনলাইনে নক করে যে কোনোভাবে যদি কোনো প্রবলেমের কথা বলো, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও শেষে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং ঘরে এমনি এমনি বসে থাকবা না। কারণ এই লকডাউনের সময় আমাদেরকে বাড়িতে থাকতে হবে এই নয় যে আমরা সব সময় বসে থাকবো। আমাদের বই সামনে থাকবে, অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করি তাহলে অঙ্ক কোনোদিন বুঝতে পারবা না। এই যে আমি ভিডিও দিলাম, কথা বললাম, তো এভাবে যদি বুঝতে চেষ্টা করো হয়তো বুঝবা না। এভাবে বুঝবা, কিন্তু এরপরে তোমাকে খাতায় নিজেকে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো করে নিজে নিজে দেখতে হবে যে আসলে আমি যেভাবে বুঝাইছি সেভাবে তোমার হচ্ছে কিনা, এবং দেখতে হবে তুমি ক্যালকুলেটরে তুমি মানটা উঠাতে পারতেছো কিনা, কনভার্ট করতে পারতেছো কিনা। এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে মানতে হবে এবং ধৈর্য সহকারে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমাদের লেকচারটি শেষের দিকে। এখানের মধ্যে এই অধ্যায়ের মধ্যে আমরা এই পর্যন্ত শেষ করলাম গড় মুনাফার হার, পরিশোধকাল অথবা পিবিপি, এবং আজকে 3 নম্বর পার্টটা শেষ করলাম এনপিভি বা নেট বর্তমান মূল্য। এই চ্যাপ্টারের মধ্যে আরো 2টি পার্ট রয়ে গেছে। আমি যদি একটা পার্টটা মুনাফা সূচক যেটাকে পিআই বলা হয় এটা যদি বাদও দিই, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের থেকে গেছে, পদ্ধতি থেকে গেছে, সেটা হলো আইআরআর, যেটাকে অভ্যন্তরীণ আয়ের হার অথবা আন্ত আয়ের হার বলা হয়। তো এটা অনেক জটিল, যেহেতু আজকে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, যেহেতু এনপিভি অনেক লেন্থি একটা টপিক, সেজন্য আমি এই অঙ্কে এই ভিডিওটার মধ্যে আমি অ্যাড করি নাই। আশা করছি নেক্সট ক্লাসে তোমাদের আইআরআর এবং পিআই সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং সবাই সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে যেন এই মহামারী থেকে সবাইকে হেফাজত রাখে। এই শুভকামনায় আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।